হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যে বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, দেখো সেটা স্ক্রিনে দেওয়াই আছে। ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিতকে, বা যদি একটা লাইনে বলি, দেখো নিচে লেখা আছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান কতটা রয়েছে, সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝিয়ে দেবো। ঠিক আছে, দেখো ক্লাসটা শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যে ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আর তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি রাখা আছে 1199, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে তোমরা যদি অ্যাডমিশন নাও, যে যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, সাইকোলজি নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কনভারসেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় বাংলা গদ্য সাহিত্য বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা। ঠিক আছে, দেখো তো কি বলছে, এই যে বাংলা গদ্য সাহিত্য, এই গদ্য সাহিত্যের বিকাশ হয়েছিল শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজকে কেন্দ্র করে। তো আমরা দেখবো বাংলা আধুনিক সাহিত্য যে রয়েছে সেটার বিকাশ হতে শুরু করে দুটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, একটা হচ্ছে শ্রীরামপুর মিশন আর আরেকটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। তো দেখা যাচ্ছে যে বিদেশ থেকে আগত সিভিলিয়ানরা এই দেশীয় ভাষা সংস্কৃতিকে শিক্ষিত করার অভিপ্রায় গড়ে তুলেছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠান। মানে তাদের আসল উদ্দেশ্য ছিল এই দেশের যে শিক্ষা, সেই শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করবে, যে কারণে কিন্তু তারা এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুললো। এবং কি বলছে, কিন্তু শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে বাঙালি পণ্ডিতদের, কেননা এই দেশের ভাষা সংস্কৃতি সম্পর্কে ওদের পণ্ডিতদের তেমন স্বচ্ছ ধারণা ছিল না, কারণ তারা যেহেতু বিদেশে ছিল, তাদের এই দেশের যে ভাষা সেই সম্পর্কে কিন্তু মানে একটা স্বচ্ছ ধারণা, সেই ধারণাটা কিন্তু ছিল না, যে কারণে তারা এই দেশের যে পণ্ডিত ছিল তাদেরকে কিন্তু শিক্ষক হিসেবে নিয়োগ করে এই শিক্ষা কেন্দ্রগুলির মধ্যে। তবে এর মধ্যে বাংলা গদ্যের বিকাশ কিন্তু খুব সহজ হয়েছিল। এই পণ্ডিতদের মধ্যে অন্যতম হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। তিনটা পণ্ডিতের নাম কিন্তু উঠে আসে। সেই তিনজন পণ্ডিতের মধ্যে তিনজন পণ্ডিতের নামটা আমি বলে দিচ্ছি, উইলিয়াম কেরি, রামরাম বসু আর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ঠিক আছে, আর তার সেই তিনজন পণ্ডিত যে আছে সেখানের মধ্যেও কিন্তু শ্রেষ্ঠ পণ্ডিত হচ্ছে এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, যার সম্পর্কে আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। কি বলছে, তার সম্পর্কে সমালোচক অরুণ কুমার মুখোপাধ্যায় লিখেছেন যে তিনি বাংলা লিখতে বসে একটি নিজস্ব স্টাইল খাড়া করেছিলেন এবং সাধু ও চলিত এই দুই ভিন্ন রীতির পার্থক্য বাংলা সাহিত্যে সর্বপ্রথম উপলব্ধি করেছেন। তাহলে এত সুন্দরভাবে তিনি কিন্তু বাংলার যে একটা নতুন দিক, ঠিক আছে, সেটা কিন্তু তিনি স্থাপন করেছিলেন সেই বাংলা সাহিত্যের মধ্যে। মানে একটা নিজস্ব যে স্টাইল রয়েছে সেটা কিন্তু তিনি আর কি লিখেছেন। যেখানে ফোর্ট উইলিয়াম কলেজের অন্যতম পণ্ডিত হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। আর তার প্রশ্নগুলি হচ্ছে, প্রশ্ন হবে না, এখানে গ্রন্থ হবে। ঠিক আছে, একটু টাইপিং মিস্টেক আছে, ঠিক করে নেবে। তার গ্রন্থগুলি, তিনি যে সমস্ত গ্রন্থগুলি লিখেছিলেন সেই গ্রন্থগুলির নাম হচ্ছে 32 সিংহাসন। দেখো সালগুলো সাইডে দেওয়াই আছে, আমি আর বলছি না। তারপরে রয়েছে হিতপ্রদেশ, তারপরে রয়েছে রাজাবলী, তারপরে রয়েছে বেদান্ত চন্দ্রিকা, প্রবোধ চন্দ্রিকা, এতগুলো গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, রাজা বিক্রমাদিত্যকে সামনে রেখে মৃত্যুঞ্জয় 32টি গল্প শুনিয়েছিলেন, যেটা 32 সিংহাসন গ্রন্থের মধ্যে রয়েছে। এটি সংস্কৃত রীতিতে সাধু গদ্যে লেখা, তবে ভাষার মধ্যে একটি দীপ্তি কিন্তু লক্ষ্য করা যায়। তাই বলছে, হে মহারাজ শুনো, রাজলক্ষ্মী কখন কাহাতেও স্থির হইয়া থাকো না, রক্ত মাংস মলমূত্র নানাবিধ ব্যাধিময় ও শরীরেও স্থির কিন্তু নয়, এভাবে কিন্তু বলেছে। ঠিক আছে, মানে তার যে আর কি গ্রন্থের যে লেখা, সে গ্রন্থের লেখা থেকে কিন্তু বলেছে 32 সিংহাসনের যে গ্রন্থ রয়েছে। তারপর কি বলছে, গদ্যে সরসতা সহজে লক্ষ্য করা যায়, তার মানে তার গদ্যের মধ্যে যে একটা সহজ সরল যে বিষয় সেটা কিন্তু আমরা সহজেই লক্ষ্য করতে পারবো। তারপর দেখো কি বলছে, যে অতীত আর সেই কালের ইতিহাসকে সামনে রেখে তিনি কি লিখেছিলেন, তিনি লিখেছিলেন ধারাবাহিক ইতিহাস, তাহাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ঠিক আছে,
কি বলেছে, যে লেখক গড়ে তুললেন রাজাবলী গ্রন্থ। সজনীকান্ত দাস তাই এই গ্রন্থ সম্পর্কে বলেছে যে বাংলা ভাষায় ভারতবর্ষের সর্বপ্রথম ধারাবাহিক ইতিহাস, এতে কিন্তু তাহাতে কোনো সন্দেহ নেই। মানে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে রাজাবলী গ্রন্থ রয়েছে সেই গ্রন্থ সম্পর্কে কিন্তু বলেছে তাই, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, শুধুমাত্র ইতিহাস তারপরে হচ্ছে বিভিন্ন সমাজ বিষয়ক যে সমস্ত রয়েছে সেগুলো নিয়ে লেখা নয়, তার পাশাপাশি তিনি ব্যাকরণ, অলংকার, তার সঙ্গে ইতিহাস নিয়ে প্রবোধ চন্দ্রিকা যে আছে এই গ্রন্থটি কিন্তু গড়ে তুললেন, যেখানে বলা হচ্ছে এই গ্রন্থ প্রকাশের পরেই মার্সম্যান প্রশংসা করেছিলেন রচনা রীতি ও ভাষাবোধে লেখকের পরিণত মনে যে চিত্র সেটা কিন্তু ফুটে উঠতে আমরা দেখি। তবে ভাষা রীতিতে সাধু চলিতের মিশ্রণ লক্ষ্য করা যায়, মানে সাধু আর চলিত ভাষা দুটারই কিন্তু আমরা মিশ্রণ লক্ষ্য করতে পারি, মানে দুটাই মিশিয়ে কিন্তু রয়েছে তার গ্রন্থগুলির মধ্যে। এবং কি বলছে, কথা রীতির একটি দৃষ্টান্ত দিলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন একটা আর কি তার লেখা যে রয়েছে সেই লেখার একটা উদাহরণ এখানে বলেছে, যেমন দেখো বলেছে, মোরা চাষ করিব ফসল পাবো, রাজার রাজস্ব দিয়া যা থাকে তাহাতেই বছর শুদ্ধ অল্প করিয়া খাবো, ছেলে পুলে গুলো পুষিব। ঠিক আছে, তো এখানে আমরা দেখবো সাধু ভাষা চলিত ভাষা মিলিয়ে কিন্তু রয়েছে। এমন সরস গদ্য সে আমলে সত্যি বিস্ময়কর কিন্তু ছিল, মানে সেই আমলে থেকে এরকম একটা সরস গদ্য লেখা সেটা কিন্তু সত্যি বিস্ময়কর বিষয়। তারপর দেখো কি বলছে, বিদ্যাসাগরের পূর্বে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারী কিন্তু একজন যথার্থ গদ্যশিল্পী ছিল, এই বিষয়ে কিন্তু সন্দেহ নেই। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, রামমোহন রায় যে বেদান্ত গ্রন্থ ও বেদান্ত সার এই গ্রন্থের উত্তর দিতে গিয়ে মৃত্যুঞ্জয় লিখেছিলেন বেদান্ত ও চন্দ্রিকা। তো রামমোহন রায় যে দুটি গ্রন্থ লিখেছিলেন এই দুটি গ্রন্থের উত্তর দিতে গিয়ে কিন্তু তিনি বেদান্ত চন্দ্রিকা যে রয়েছে এই গ্রন্থটি কিন্তু লিখেছেন। এবং বলছে কি, তিনি এই গ্রন্থকে তিনটি ভাগে ভাগ করেছেন। তার সঙ্গে এই যে বেদান্ত চন্দ্রিকা যে গ্রন্থটা আছে তার লেখা, এই গ্রন্থটার কিন্তু তিনটা ভাগে তিনি বিভক্ত করেছেন, যেখানে প্রথমে রয়েছে কর্মকাণ্ড, দ্বিতীয় রয়েছে উপাসক কাণ্ড, আর তৃতীয় রয়েছে জ্ঞানকাণ্ড। এই তিনটা ভাগে কিন্তু বিভক্ত করা আছে। এবং কি বলছে, প্রকৃতপক্ষে মৃত্যুঞ্জয় এই গ্রন্থে বেদান্ত শাস্ত্রের মূল তাৎপর্য ব্যাখ্যা করতে চেয়েছিলেন, যেখানে বলা ভালো যে তিনি দক্ষতার সঙ্গে কিন্তু তা পেরেছেন। ঠিক আছে, মানে যেই বিষয়টি তিনি উপস্থাপন করতে চেয়েছেন তা কিন্তু তিনি পেরেছেন। এবং কি বলছে, বাংলা গদ্যের প্রথম পর্বে এক দক্ষ নাবিক হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। সবশেষে আমরা বলতে পারি বাংলা গদ্য সাহিত্যে একজন দক্ষ নাবিক কিন্তু ছিলেন এই মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এবং কি বলছে, যে বাদ প্রতিবাদ যুক্তিতর্ক যে গদ্যের বাহন, তেমনি গদ্যের যে নিজস্ব একটা তাল আছে তা কিন্তু তিনি দেখিয়েছেন তার লেখার মধ্যে। অনেকেই মৃত্যুঞ্জয়ের সমালোচনা করে লিখবেন কি বলছে, যে এই ছিল না, কিন্তু সময়ের কথা তো আমাদের ভাবতে হবে। সেই ভাবনা থেকে বলা যায় যে বাংলা গদ্যের প্রথম পূর্বে, ঠিক আছে, মৃত্যুঞ্জয়ের অবদান কিন্তু বিশেষভাবে স্মরণীয়। মানে মৃত্যুঞ্জয় যে অবদানটা দিয়ে গেছে বাংলা গদ্য সাহিত্যে সেটা কিন্তু বিশেষভাবে স্মরণীয়। সেই তৎকালীন সময়ের কবি হয়ে তিনি যে এতটা আর কি তার দক্ষতার পরিচয় দিয়েছে তা কিন্তু তার লেখাগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তো আজকের ক্লাসে তোমরা দেখে নিতে পারো মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের যে অবদান সেই সম্পর্কে আলোচনা কিন্তু আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।